এদিকে আজকের সবচেয়ে বড় খবর, ইরানের হামলায় উড়ে গেল ৩ দেশের মার্কিন ঘাঁটি, দিশেহারা ট্রাম্পের সৈন্যরা। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। দুইটা খবর দেখেন তাহলেই বুঝতে পারবেন যে ইরানে হামলা চালিয়ে ট্রাম্প বা আমেরিকার প্রশাসন কি স্বস্তিতে আছে, স্বস্তিতে নেই। দুইটা খবর একদম পরিষ্কার। এদিকে আলোচনায় অনড় ইরান, অবশেষে ময়দানে পুতিন, ভয়ে আতঙ্কে দিশেহারা আমেরিকা ও ইসরায়েল, রণক্ষেত্রে মধ্যপ্রাচ্য। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। দ্বিতীয় মহাযুদ্ধে পারমাণবিক বোমা ব্যবহারকারী দেশটির নাম মার্কিন যুক্তরাষ্ট্র। পৃথিবীতে যে কোনো সময় আবারও সেই পরিস্থিতির সৃষ্টি হতে পারে, কথা একটি শিশুও জানে। বিশেষ করে যেভাবে যুদ্ধের বিস্তৃতি ঘটছে, তাতে পৃথিবীর কোন প্রান্তে এবার পারমাণবিক বোমার আঘাত আসবে সেটা হলফ করে বলা যায় না। কিন্তু এমনও তো হতে পারে যে এবার পারমাণবিক বোমার আঘাত হয়তো এমন কোথাও থেকে আসবে যাদের নামও আমরা কখনো শুনিনি, কারণ যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর হাত থেকে 6টি পারমাণবিক বোমা নাকি বেহাত হয়ে গিয়েছে। এদিকে ইরানের প্রতিশোধে দিশেহারা আমেরিকা, ভয়ে পালাচ্ছেন ট্রাম্প। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। পাল্টাপাল্টি হামলায় কাঁপছে ইরান ইসরায়েল। হাইফা, তেল আবিব ও জেরুজালেমে হামলার দাবি করেছে ইরান। এই অবস্থায় যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য বিশেষ বাজেটের ব্যবস্থা করা হবে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। এদিকে ইরানের হরমুজ প্রণালীর কাছে 16টি মাইন পাতা ইরানি নৌযান ধ্বংসের দাবি করেছে যুক্তরাষ্ট্র। একের পর এক শক্তিশালী মিসাইল হামলা করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের রাতের ঘুম হারাম করে দিচ্ছে ইরান। প্রতিটি রাতেই ইরানের বিপ্লবী গার্ড বাহিনী ইসরায়েলে মিসাইল হামলা চালাচ্ছে। এবার একসাথে আরব আমিরাত, কুয়েত এবং বাহরাইন, এই 3 দেশের মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। আর এই হামলার পর দিশেহারা হয়ে পড়েছে মার্কিন সৈন্যরা। এসব মার্কিন ঘাঁটিতে হামলার পাশাপাশি ইসরায়েলের দিকে 30টি শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। আর এগুলোর ওজন সবগুলো 1 টনের উপরে বলে জানিয়েছে ইরানের IRGC। এই হামলার পর ইসরায়েলের গুরুত্বপূর্ণ এয়ারস্পেস ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। রাতের এমন হামলায় আতঙ্কে ঘর ছেড়ে পালাচ্ছে ইসরায়েলিরা। ইরান এখন শুধু ইসরায়েলেই হামলা করছে না, তারা 3 দেশের মার্কিন সেনাদের উপরেও ব্যাপক হামলা চালিয়েছে। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে থাকা মার্কিন ঘাঁটিকে নিশানা করে এই হামলা চালাচ্ছে তেহরান। যদিও এই যুদ্ধে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে ইরানের, তারপরও ইরানের পাল্টা হামলায় নাকানি জুবানি খাচ্ছে নেতানিয়াহু ও ডোনাল্ড ট্রাম্প। এই যুদ্ধে ইরানকে যুদ্ধবিরতির প্রস্তাব দিলে ট্রাম্পকে কঠিন শর্ত দিয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মুস্তফা খামেনি। আর এরপর থেকেই শক্তিশালী মিসাইল ছুড়ে ইসরায়েল ও মার্কিন সেনাদের রাতের ঘুম হারাম করে দিচ্ছে ইরানের বিপ্লবী বাহিনী। আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে, ইরানের নৌবাহিনী দাবি করেছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে তারা একাধিক দফায় হামলা চালিয়েছে। ইরানি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল আলী রেজা তাংশিরি জানান, ইরানি বাহিনী মার্কিন বাহিনীর বিরুদ্ধে ধারাবাহিক কয়েক দফা হামলা চালিয়েছে। এই হামলার ফলে যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট রাডার ব্যবস্থা, যুদ্ধবিমান এবং বিমানের জ্বালানি মজুত রাখার ট্যাঙ্ক ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বলে জানা গেছে। এদিকে ইরানের সাথে ট্রাম্প যখন কোনোভাবে পেরে উঠছে না, ঠিক সেই মুহূর্তে যুদ্ধে অংশ নিতে 2500 মার্কিন স্থলসেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। তবে এসব স্থলসেনাদের নিয়েও কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। এই যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে চরম মূল্য দিতে হবে বলে জানিয়েছে ইরানের মোস্তফা খামেনি। এদিকে আলোচনায় অনড় ইরান, অবশেষে ময়দানে পুতিন, ভয়ে আতঙ্কে দিশেহারা আমেরিকা ও ইসরায়েল, রণক্ষেত্রে মধ্যপ্রাচ্য। মধ্যপ্রাচ্যের যুদ্ধ থেকে একটা বিষয় বেশ পরিষ্কার, যুদ্ধ দ্রুত শেষ হওয়ার কোনো সম্ভাবনা নেই। তেহরান কাটা কাটা ভাষায় জানিয়ে দিয়েছে তারা 1 ইঞ্চিও জমি ছাড়বে না। তেহরানের এই হুমকির বড় কারণ, তাদের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে খুন করেছে আমেরিকা ও ইসরায়েল যৌথভাবে। ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্য ছিল সামরিক ঘাঁটি বা তৈল শোধানাগার, তেল ভাণ্ডারেও হামলা চলে। এখন হামলার লক্ষ্যে পরিণত হয়েছে বেসামরিক এলাকা, ঘরবাড়ি ধ্বংস হচ্ছে, মানুষ মারা যাচ্ছে, যুদ্ধের বলি হচ্ছে নিষ্পাপ শিশু। তবুও যুদ্ধে লাগাম পড়ানো যাচ্ছে না। এই অবস্থায় আসরে নামলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি আরও একবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে ফোন করেন। তার সঙ্গে দীর্ঘ আলাপে দ্রুত উত্তেজনা প্রশমন ও রাজনৈতিক উপায়ে সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছেন। পরে ক্রেমলিনের তরফ থেকে এই ফোনালাপ নিয়ে বিবৃতি জারি করা হয়। বিবৃতিতে বলা হয়, ইরানের বিরুদ্ধে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের আগ্রাসনের প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে পুনরায় আলোচনা হয়েছে। রুশ প্রেসিডেন্ট এই সংঘাত আর বাড়তে না দেওয়ার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চল ও ইরানের নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলেছেন প্রেসিডেন্ট পুতিন। পেজেশকিয়ানের সঙ্গে ফোনালাপে তিনি ইরানের সার্বভৌমত্ব, স্বাধীনতা ও আত্মমর্যাদা রক্ষার সংগ্রামে রাশিয়ার পূর্ণ সংহতির কথাও পুনর্ব্যক্ত করেন। প্রেসিডেন্ট পুতিন বলেন, এটি ইরানের বিরুদ্ধে বিনা উস্কানিতে আগ্রাসন। এর আগে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে গত 6 ফেব্রুয়ারি থেকে 27 ফেব্রুয়ারি পর্যন্ত ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনা চলে। তবে আলোচনার শেষ দিন 27 ফেব্রুয়ারি কোনো সমঝোতা ছাড়াই আলোচনা শেষ হয়ে যায়। পরের দিন ইরানের বিরুদ্ধে হামলা শুরু করে আমেরিকা ও ইসরায়েল। অভিযানের নাম দেওয়া হয় অপারেশন এপিক ফিউরি। একই সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় রেখে ইসরায়েল ও ইরান একে অপরের বিরুদ্ধে শুরু করে সামরিক অভিযান। এই অভিযানের নাম দেওয়া হয় অপারেশন রোয়ারিং লায়ন। এই হামলার জবাবে পাল্টা হামলা চালায় ইরান। তারা ইসরায়েলের বিভিন্ন স্থাপনা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালাতে শুরু করে। আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে ইরানকে প্রযুক্তি ও সামরিক সাহায্য দিয়ে চলেছে রাশিয়া। ফলে মধ্যপ্রাচ্যে দ্রুত উত্তেজনা বাড়তে থাকায় আন্তর্জাতিক মহলেও উদ্বেগ তৈরি হয়েছে। এই পরিস্থিতি
মাঠে নামলেন রুশ প্রেসিডেন্ট পুতিন। রুশ প্রেসিডেন্ট 6 মার্চ ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেন। তার সঙ্গে কথা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ফোনালাপ হয়েছিল 9 মার্চ, কথা হয় 1 ঘণ্টা। বসে নেই তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ এরদোয়ান। তিনিও চাইছেন দ্রুত অবসান হোক সংঘাতের। মধ্যপ্রাচ্যের উত্তেজনা বৃদ্ধির প্রতিরোধে ইসলামী বিশ্বের জরুরি পদক্ষেপ নেওয়া দরকার। এরদোয়ান জানিয়েছেন তিনি শান্তি প্রতিষ্ঠা ও পুনরায় আলোচনার টেবিলে বসার জন্য কূটনৈতিকভাবে চেষ্টা চালিয়ে যাবেন। মার্কিন ও ইসলামী হামলাকে গভীর উদ্বেগজনক আখ্যা দিয়ে এরদোয়ান বলেন এটা নেতানিয়াহুর উস্কানির জন্য হয়েছে। সেই সঙ্গে তার সংযোজন, যে কারণে হোক উপসাগরীয় আমাদের ভ্রাতৃপ্রতিম দেশের বিরুদ্ধে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা আমরা গ্রহণযোগ্য বলে মনে করি না। এরদোয়ানের সঙ্গে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গেও কথা হয়েছে। প্রেসিডেন্টের দফতর থেকে বলা হয়, এরদোয়ান উদ্বেগ প্রকাশ করে বলেন প্রয়োজনীয় হস্তক্ষেপ না হলে চলমান সংঘাত মারাত্মক প্রভাব ফেলবে। সংলাপের মাধ্যমে মতপার্থক্য দূর করতে তুরস্ক ও সৌদি আরব গুরুত্বপূর্ণ কাজ করছে। কূটনৈতিক সুযোগ দেওয়াই সবচেয়ে যুক্তিসঙ্গত পথ বলে তিনি মন্তব্য করেন। এদিকে ইরানের প্রতিশোধে দিশেহারা আমেরিকা, ভয়ে পালাচ্ছেন ট্রাম্প। মধ্যপ্রাচ্যের যুদ্ধ নিয়ে আন্তর্জাতিক রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের দাবি ছিল ইরানের পতন অবশ্যম্ভাবী, সেটা ঘটবে দ্রুত। অনেকে নিশ্চিত ছিলেন ইরানের ইসলামী শাসনের অবসান ঘটাবে যুদ্ধ। যুদ্ধ যত গতি পেয়েছে তাদের সেই ভ্রান্ত ধারণা ভেঙে গিয়েছে। আমেরিকা ও ইসরায়েলকে যোগ্য জবাব দিয়ে চলেছে ইরান। শুধু এই দুই দেশকে নয়, যেই সব দেশ তাদের সাহায্য করছে সেই সব দেশেও হামলা চালিয়েছে ইরান। তারা পাশে পেয়েছে রাশিয়া আর চীনকে। এই দুটি দেশ প্রযুক্তিগত দিক দিয়ে ইরানকে সাহায্য করে চলেছে। ইরানের শাসন ব্যবস্থাকে উপড়ে ফেলার আশা নিয়ে 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দেশটিতে হামলা চালায়। প্রথম হামলাতেই দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা নিহত হন। দ্রুত সফলতা পেয়ে আত্মবিশ্বাসী হয়ে ওঠেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধের লক্ষ্য নিয়ে বলতে থাকেন নানা কথা। এর মধ্যে একবার বলেছেন যুদ্ধ 4 বা 5 সপ্তাহ স্থায়ী হবে। প্রয়োজনে আরও বেশি দিন যুদ্ধ চালিয়ে যাবে ওয়াশিংটন। ইরান পাল্টা হামলার পর সমীকরণ বদলে যায়। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রায় সব ঘাঁটিতে হামলা চালায় তেহরান। এতে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জামের ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার খবর মিলেছে। এছাড়া ইসরায়েলেও ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইরানি ক্ষেপণাস্ত্র। এই অবস্থায় যুদ্ধ শেষ করার জন্য অস্থির হয়ে উঠেছেন ট্রাম্প। তিনি ইঙ্গিত দিয়েছেন শিগগির ইরান যুদ্ধ শেষ হতে পারে। তবে ইরান বলছে যুক্তরাষ্ট্র নয়, যুদ্ধের শেষ কবে হবে তা নির্ধারণ করবে তেহরান। দেশটি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায়ও আগ্রহী নয় বলে জানিয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প সোমবার রিপাবলিকানদের এই সম্মেলনে বলেন ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক সময়ের সামরিক পদক্ষেপ একটি ছোট অভিযান। কিছু মন্দ লোককে নির্মূল করার জন্য এই যুদ্ধ প্রয়োজন ছিল। এই পদক্ষেপ যদিও অর্থনীতিতে সামান্য ধীরগতির সৃষ্টি করেছে, তবে দ্রুতগতিতে অর্থনীতির আবার উত্থান ঘটবে। এই যুদ্ধ শিগগির শেষ হবে উল্লেখ করে ট্রাম্প বলেছেন সামরিক বাহিনী ইতিমধ্যেই ইরানের প্রায় 80% ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংস করেছে। বাকি লঞ্চারগুলো খুব দ্রুত ধ্বংস করা হবে। মার্কিন সেনাবাহিনী 46টি ইরানি নৌবাহিনীর জাহাজ ডুবিয়ে দিয়েছে। এই অভিযান শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই এর ফলে একটি অনেক নিরাপদ পৃথিবী তৈরি হবে। ইরানে আক্রমণ না করলে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের ওপর তেহরান 1 সপ্তাহের মধ্যে হামলা চালাতো বলে দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন আমরা ইতিমধ্যেই অনেক দিক দিয়ে জয়ী হয়েছি, কিন্তু এই জয় যথেষ্ট নয়। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নখানেতা মুজতাবা খামেনির নিয়োগ মেনে নিতে পারছেন না মার্কিন প্রেসিডেন্ট। তিনি আবার হরমুজ প্রণালী বন্ধ রাখা নিয়েও ইরানকে হুঁশিয়ারি দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট বলেন যদি ইরান এমন কিছু করে যার ফলে হরমুজ প্রণালীতে তেলের সরবরাহ বন্ধ করে, তাহলে তারা এখনও পর্যন্ত যে ধরনের হামলা চালিয়েছে তার চেয়ে 20 গুণ বেশি আঘাত করবে। যদিও প্রেসিডেন্টের এই হুমকি পাত্তাই দিচ্ছে না তেহরান। সেদেশের নিরাপত্তা প্রধান আলী লারিজানি বলেছেন ইরান আপনার ফাঁকা হুমকিতে ভয় পায় না। ইরানকে এর আগেও নিকেশ করার চেষ্টা হয়েছিল, সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। এ দফাতেও ইরানকে কোনোভাবেই মানচিত্র থেকে মুছে ফেলা সম্ভব হবে না। এই যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। আমরা শুধু আত্মরক্ষা করছি। আমরা একটি অবৈধ আগ্রাসনের মোকাবিলা করছি। সেদেশের বিপ্লবী গার্ড কর্পস জানিয়েছে যুদ্ধ কবে শেষ হবে সেটা নির্ধারণ করবে তেহরান। বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নাইনি বলেন অপমানজনক পরাজয়ের পর মিথ্যা সাফল্য দেখানোর চেষ্টা করছে আমেরিকা। দুইটা খবর দেখেন তাহলেই বুঝতে পারবেন যে ইরানে হামলা চালিয়ে ট্রাম্প বা আমেরিকার প্রশাসন কি স্বস্তিতে আছে? স্বস্তিতে নেই। দুইটা খবর একদম পরিষ্কার। ইরান যুদ্ধের প্রতিবাদে ট্রাম্পের ধর্মীয় প্যানেলের একমাত্র মুসলিম নারী সামিরা পদত্যাগ করেছেন। আরেকটা খবর হচ্ছে ট্রাম্পের অস্থির আচরণ নেপথ্যে ইরান হামলার ফলাফল নিয়ে বিভক্ত হোয়াইট হাউস। তার মানে এই যেই হামলার ফলে তার যে ফলাফল এখন পর্যন্ত 14 দিন গড়ালো, কোনো সফলতা নেই। উল্টো প্রায় প্রতিদিন এখন পর্যন্ত বলা হচ্ছে $6 বিলিয়ন প্রথম 6 দিনেই খরচ হয়েছে। এই খরচটা ট্রাম্পের নীতির মধ্যে ছিল না। এখন তারা
হাড়ে হাড়ে অনুভব করছে যে এই যুদ্ধ পা দিয়ে কতটা ভুল করছে তারা। হোয়াইট হাউসের রিলিজিয়াস লিবার্টি কমিশনের দায়িত্ব পালন করা একমাত্র মুসলিম নারী পদত্যাগ করেছে। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানের বিরুদ্ধে বিনা উস্কানিতে যুদ্ধ শুরু 2 সপ্তাহ পর তিনি এই সিদ্ধান্ত নেন। 2025 সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিয়োগপ্রাপ্ত সামিরা মুন্সি ঘোষণা দেন যে যুক্তরাষ্ট্রের ভেতরে এবং দেশের বাইরে ট্রাম্প প্রশাসনের অন্যায় ও নৃশংসতার কারণে তিনি পথ ছেড়ে দিচ্ছেন। এক্সে তিনি বলেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র সরকারের অবৈধ যুদ্ধ তাকে গভীরভাবে বিচলিত করেছে। তার দাবি, এই সামরিক অভিযান যুক্তরাষ্ট্রের সংবিধান এবং কংগ্রেসের যথাযথ অনুমোদন ছাড়াই শুরু হয়েছে। এই খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। নিজের বিবৃতিতে তিনি লিখেছেন, আমার নাম সামিরা মুন্সি, আমি হোয়াইট হাউস রিলিজিয়াস লিবার্টি কমিশনের উপদেষ্টা হিসেবে প্রেসিডেন্টের নিয়োগপ্রাপ্ত সদস্য। আজ আমি দেশ এবং দেশের বাইরে এই প্রশাসনের অন্যায় এবং নৃশংসতার প্রতিবাদে পদত্যাগ করছি। ইরানে ট্রাম্প প্রশাসনের ভূমিকা নিয়ে মুন্সি কঠোর সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, সামরিক হামলায় শিশু সহ বেসামরিক মানুষের মৃত্যুর জন্য সরকার দায়ী। তার আরো দাবি, ট্রাম্প প্রশাসন এসব পদক্ষেপ নিয়েছে ইসরায়েলকে সমর্থন দেওয়ার জন্য। এই ইসরায়েলকে সামিরা গণহত্যাকারী রাষ্ট্র বলে অভিহিত করেন। তিনি আরো লিখেছেন, কমিশন, সরকার বা কোনো স্বার্থ গোষ্ঠীর সঙ্গে সংশ্লিষ্ট কারো ভয়ভীতি বা চাপের কারণে আমি পদত্যাগ করছি না। আমি পদত্যাগ করছি কারণ আমি এই কমিশনের সদস্যদের দ্বারা সংগঠিত অন্যায় সরাসরি দেখেছি এবং এর সঙ্গে আর কোনোভাবেই যুক্ত থাকতে চাই না। তার পদত্যাগের আরেকটি কারণ ছিল কমিশনের সদস্য ক্যারি পিজিয়ান বোলারকে বোর্ড থেকে অপসারণ করা। সাবেক মিস ক্যালিফোর্নিয়া ইউএসএ এবং পরবর্তীতে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হওয়া বোলারকে ফেব্রুয়ারিতে কমিশন থেকে সরিয়ে দেওয়া হয়। টেক্সাসের লেফটেন্যান্ট গভর্নর এবং কমিশনের চেয়ার ড্যান প্যাট্রিকের মতে এন্টি সেমিসিটিজমকে কেন্দ্র করে হওয়ার কথা ছিল এমন একটি শুনানিকে বোলার নিজের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করেছিলেন এবং তার বিরুদ্ধে ব্যক্তিগত বা রাজনৈতিক এজেন্ডা সামনে আনার অভিযোগ তোলা হয়। যাই হোক, এখন মূল বিষয়টা দাঁড়াচ্ছে যে তিনি এই ইরানে হামলা, একতরফা যুদ্ধ যেটা চাপাই দিল আমেরিকা, এইটা তিনি প্রতিবাদ করছেন। এখন বলা হচ্ছে পুরো বিষয়ে ট্রাম্পের মধ্যে অস্থিরতা বাড়ছে, এক এক সময় এক এক রকম কারণ এই হামলার ফলাফল নিয়ে হোয়াইট হাউস বিভক্ত। কেউ বলছে ভালো, আবার অনেকেই বলছে কোনোভাবেই এটা ভালো হয়নি। হোয়াইট হাউসের ভেতরে জটিল টানাপোড়েনই ইরান যুদ্ধের গতিপথ নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বদলে যাওয়া প্রকাশ্য বক্তব্যের পেছনে কাজ করছে। সংঘাত যখন মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়ছে, তখন তার উপদেষ্টারা বিতর্ক করছেন কখন এবং কিভাবে বিজয় ঘোষণা করা হবে। ট্রাম্পের এক উপদেষ্টা এবং আলোচনার সঙ্গে ঘনিষ্ঠ আরো কয়েকজনের বক্তব্য অনুসারে কিছু কর্মকর্তা এবং উপদেষ্টা সতর্ক করছেন, পেট্রোলের দাম হঠাৎ বেড়ে গেলে ইরানের উপর যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার রাজনৈতিক মূল্য দিতে হতে পারে। অন্যদিকে কেউ কেউ ইসলামী প্রজাতন্ত্রের বিরুদ্ধে আক্রমণ অব্যাহত রাখার জন্য চাপ দিচ্ছে। এই পর্যবেক্ষণগুলো হোয়াইট হাউসের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার আগে প্রকাশ না পাওয়া অবস্থায় তুলে ধরেছে। পদ্মার আড়ালের এই তৎপরতা দেখায় ট্রাম্পের সামনে ঝুঁকিটা কতটা বড়। তিনি গত বছর ক্ষমতায় ফিরে বোকা সামরিক হস্তক্ষেপ এড়িয়ে চলার প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু প্রায় 2 সপ্তাহ আগে তিনি দেশকে এমন এক যুদ্ধে জড়িয়ে ফেলেছেন যা বৈশ্বিক বাজার কাঁপিয়ে দিয়েছে এবং আন্তর্জাতিক তেল বাণিজ্যে বিঘ্ন ঘটিয়েছে। যেখানে তার অর্থনৈতিক উন্নয়নের কথা বলেছে, যুদ্ধে অর্থ ব্যয় না করার কথা বলছে, এখন তিনি এমন একটা পাকে জড়াচ্ছে যে উল্টা যুদ্ধে জড়াচ্ছে, আমেরিকার অর্থ খরচ হচ্ছে, বিশ্ব বাণিজ্য এলোমেলো হয়ে যাচ্ছে এবং বহু দেশ আক্রান্ত হচ্ছে। ফলে একটা অস্থিরতা তৈরি হচ্ছে এবং যেটা হোয়াইট হাউসের বিভক্তি যে পরিষ্কার, ওই যে ট্রাম্পের একজন উপদেষ্টা সামিরার পদত্যাগ সেটা আরো চোখে আঙুল দিয়ে দিই। দ্বিতীয় মহাযুদ্ধে পারমাণবিক বোমা ব্যবহারকারী দেশটির নাম মার্কিন যুক্তরাষ্ট্র। পৃথিবীতে যে কোনো সময় আবারও সেই পরিস্থিতি সৃষ্টি হতে পারে, কথা একটি শিশুও জানে। বিশেষ করে যেভাবে যুদ্ধের বিস্তৃতি ঘটছে, তাতে পৃথিবীর কোন প্রান্তে এবার পারমাণবিক বোমার আঘাত আসবে সেটা হলফ করে বলা যায় না। কিন্তু এমনও তো হতে পারে যে এবার পারমাণবিক বোমার আঘাত হয়তো এমন কোথাও থেকে আসবে যাদের নামও আমরা কখনো শুনিনি। কারণ যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর হাত থেকে 6টি পারমাণবিক বোমা নাকি বেহাত হয়ে গিয়েছে। কারা নিয়েছে সেটি যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীও বলতে পারে না। ধরুন, যদি কোনো সন্ত্রাসী গোষ্ঠীর হাতে এই পারমাণবিক বোমা পড়ে থাকে তাহলে কি হবে? যুক্তরাষ্ট্রের সামরিক পরিভাষায় এই ধরনের দুর্ঘটনাকে বলা হয় ব্রোকেন অ্যারো। পেন্টাগনের গোপন নথিপত্র ঘেটে দেখা যায় 1950 সাল থেকে আজ পর্যন্ত অন্তত 32টি এমন ব্রোকেন অ্যারো বা পারমাণবিক দুর্ঘটনার শিকার হয়েছে দেশটি। এর মধ্যে 26টি ক্ষেত্রে বোমাগুলো উদ্ধার করা সম্ভব হলেও 6টি মহাশক্তিশালী পারমাণবিক বোমা আজও নিখোঁজ। আটলান্টিক বা প্রশান্ত মহাসাগরের অতল গহ্বর কিংবা মার্কিন উপকূলের খুব কাছেই হয়তো কাঁদার নিচে সুপ্ত অবস্থায় পড়ে আছে মানব সভ্যতা ধ্বংস করার মতো ভয়ঙ্কর সব মারণাস্ত্র। ইরান এবং ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনা যখন তুঙ্গে, তখন এই হারিয়ে যাওয়া বোমাগুলোর প্রসঙ্গ নতুন করে আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। ডোনাল্ড ট্রাম্প যখন ইরানকে আগুন ও ধ্বংসের হুমকি দিচ্ছেন, তখন প্রশ্ন জাগছে, আমেরিকার নিজেরই ফেলে আসা আগুন যদি ভুল হাতে পড়ে তবে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে? সবচেয়ে লোমহর্ষক ঘটনাটি ঘটেছিল 1958 সালের ফেব্রুয়ারি মাসে। স্থান জর্জিয়ার টাইবি আইল্যান্ড। একটি B-47 স্ট্র্যাটোস জেট বোমারু বিমান এবং একটি F-86 ফাইটার জেটের মধ্যে আকাশপথে সংঘর্ষ হয়। বোমারু বিমানটিতে ছিল মার্ক 15 মডেলের একটি থার্মোনিউক্লিয়ার বা হাইড্রোজেন বোমা। সংঘর্ষের পর বিমানটি বিধ্বস্ত হওয়ার উপক্রম হলে পাইলট জরুরি অবতরণের সুবিধার্থে ওজন কমানোর জন্য বোমাটি নিচে ফেলে দেন। 7600 পাউন্ড ওজনের এই বোমাটি গিয়ে পড়ে আটলান্টিক মহাসাগরের ওয়াসাউ সাউন্ড নামক স্থানে। হিরোশিমায় যে ফ্যাটম্যান বোমা ফেলা হয়েছিল তার চেয়ে এই মার্ক 15 বোমাটি প্রায় 190 গুণ বেশি শক্তিশালী।
এর বিস্ফোরণ ক্ষমতা 3.8 মেগাটন। ঘটনার পরপরই মার্কিন নৌবাহিনী 100 জনের একটি দল নামিয়ে তন্ন তন্ন করে সেই এলাকা খুঁজেছে, কিন্তু 10 সপ্তাহ ধরে অনুসন্ধান পরও পাওয়া যায়নি বলে তারা হাল ছেড়ে দেয়। আজও সেই বোমাটি খুঁজে পাওয়া যায়নি। শুরুর দিকে পেন্টাগন দাবি করেছিল বোমাটি ছিল ডামি বা নকল, অর্থাৎ এতে কোনো প্লুটোনিয়াম কোর ছিল না, ফলে এটি বিস্ফোরিত হওয়ার কোনো আশঙ্কা নেই। কিন্তু ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় ভিন্ন চিত্র। 1994 সালে অবমুক্ত করা একটি কংগ্রেশনাল শুনানির নথিতে স্বীকার করা হয় যে টাইবি আইল্যান্ডে হারিয়ে যাওয়া সেই বোমাটিতে পূর্ণাঙ্গ প্লুটোনিয়াম ট্রিগার বা পারমাণবিক ক্যাপসুল সংযুক্ত ছিল। এর অর্থ হলো এটি একটি সম্পূর্ণ সচল পারমাণবিক বোমা, যা কোনো কারণে বিস্ফোরিত হলে বা ভুল কারো হাতে পড়লে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের বিস্তীর্ণ অঞ্চল মানচিত্র থেকে হারিয়ে যেতে পারে। 2004 সালে অবসরপ্রাপ্ত বিমান বাহিনীর পাইলট ডেরেক ডিউক ওই এলাকায় স্বাভাবিকের চেয়ে 10 গুণ বেশি তেজস্ক্রিয়তা শনাক্ত করেছিলেন, যদিও সরকার দাবি করেছিল সেটি প্রাকৃতিকভাবে সৃষ্ট মিনারেলের কারণে, কিন্তু সন্দেহ তো থেকেই যায়। শুধু আটলান্টিক নয়, প্রশান্ত মহাসাগরেও আমেরিকার পারমাণবিক আবর্জনা ছড়িয়ে আছে। 1965 সালে ফিলিপাইন সাগরে ইউএস টাইকন্ডেরোগো নামের একটি বিমানবাহী রণতরী থেকে একটি A4 স্কাইহক বিমান সোজা সাগরে গিয়ে পড়ে। বিমানটির সাথে পাইলট এবং একটি B-43 থার্মোনিউক্লিয়ার বোমাও তলিয়ে যায় 16,000 ফুট গভীর সাগর জলে। জাপান উপকূল থেকে মাত্র 80 কিলোমিটার দূরে ঘটে যাওয়া এই দুর্ঘটনাটি দীর্ঘদিন গোপন রাখা হয়েছিল। এটি এমন একটি গভীরতা যেখান থেকে উদ্ধার কার্য চালানো প্রায় অসম্ভব, কিন্তু প্রযুক্তির উন্নয়নের সাথে সাথে অসম্ভব শব্দটি ক্রমশ তার প্রাসঙ্গিকতা হারাচ্ছে। অন্যদিকে 1968 সালে গ্রিনল্যান্ডের থুলি বিমান ঘাঁটির কাছে এবং 1966 সালে স্পেনের পালোমারেসেও পারমাণবিক দুর্ঘটনা ঘটেছিল। স্পেনের ঘটনায় 4টি বোমার মধ্যে 3টি উদ্ধার করা গেলেও একটি ভূমধ্যসাগরে হারিয়ে গিয়েছিল, যা পরে অত্যাধুনিক সাবমেরিন ব্যবহার করে বহু কষ্টে উদ্ধার করা হয়। কিন্তু টাইবি আইল্যান্ড বা ফিলিপাইন সাগরের বোমাগুলোর ভাগ্যে অতটা সুপ্রসন্ন ঘটনা ঘটেনি। স্নায়ুযুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়নেও তাদের সাবমেরিন K-8 এবং K-129 হারিয়েছিল, যার সাথে সলিল সমাধি ঘটেছিল একাধিক পারমাণবিক টর্পেডোর। অর্থাৎ সমুদ্রের তলদেশ এখন আক্ষরিক অর্থেই এক পারমাণবিক মাইনফিল্ডে পরিণত হয়েছে। বর্তমান ভূরাজনৈতিক প্রেক্ষাপটে এই হারানো বোমাগুলোর গুরুত্ব অপরিসীম। ইরান দীর্ঘদিন ধরে মার্কিন নিষেধাজ্ঞার চাপে থেকেও তাদের পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাচ্ছে। নিরাপত্তা বিশেষজ্ঞ জেফ্রি লুইস যেমনটি আশঙ্কা করছেন, যদি সামরিক হামলায় ইরানের বর্তমান সরকারকে উৎখাত করা না যায়, তবে তারা উত্তর কোরিয়ার মতো পারমাণবিক সক্ষমতাকে তাদের টিকে থাকার একমাত্র কবচ হিসাবে বেছে নেবে। প্রশ্ন হলো, কোন রাষ্ট্র বা নন স্টেট অ্যাক্টর, যেমন শক্তিশালী সাহসী গোষ্ঠী, সন্ত্রাসী গোষ্ঠী, বিদ্রোহী বাহিনী যদি সমুদ্রের তলদেশ থেকে এই হারিয়ে যাওয়া বোমাগুলো উদ্ধারের সক্ষমতা অর্জন করে, তাহলে কি হবে? এটি শুনতে সায়েন্স ফিকশনের মতো মনে হলেও আন্ডার ওয়াটার ড্রোন এবং গভীর সমুদ্রে খনিজ উত্তোলনের যে প্রযুক্তি এখন অনেক সহজলভ্য, তার সহায়তা নিয়ে এই বোমাগুলো উদ্ধার করা খুব সোজা, খুব কঠিন কিছু নয়। আমেরিকা যখন বিশ্বের পুলিশগিরি করতে গিয়ে অন্য দেশের পারমাণবিক কর্মসূচির উপর নজরদারি চালাচ্ছে, তখন তাদের নিজেদের ঘরের দরজায় অরক্ষিত অবস্থায় পড়ে থাকা এই মহাবিধ্বংসী অস্ত্রগুলো চরম ভয়ের বহিঃপ্রকাশ। টাইবি আইল্যান্ডের সেই কাদার নিচে থেকে 5 থেকে 15 ফুট গভীরে ঘুমিয়ে থাকা বোমাটি যদি সত্যি বিস্ফোরিত হয়, তবে তার দায়ভার কে নেবে? কিংবা যদি কোনো বৈরী শক্তি গোপনে সেটি উদ্ধার করে, প্রযুক্তিটি রিভার্স ইঞ্জিনিয়ারিং করে ফেলে, তখন ওয়াশিংটনের কোনো হুমকি তো কাজ করবে না, করবে কি? মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা যখন বাজছে, যখন ভয়ঙ্কর যুদ্ধ চলছে, তখন এই ব্রোকেন অ্যারো বা হারানো তীরগুলো আমাদের মনে করিয়ে দিচ্ছে যে মানুষের তৈরি মারণাস্ত্র কখনো পুরোপুরি মানুষের নিয়ন্ত্রণে থাকে না। মার্কিন যুক্তরাষ্ট্রের নিখোঁজ 6টি পারমাণবিক বোমা এখন আর কেবল ঐতিহাসিক দুর্ঘটনা নয়, এটি একটি ভবিষ্যতের অনাগত বিপর্যয়ের ভয়াবহ সংকেত। কে চুরি করেছে বা করবে এই বোমাগুলো, সে প্রশ্নের উত্তরের চেয়েও ভয়ঙ্কর হলো এই সত্য যে বোমাগুলো যেখানে আছে সেগুলোর চাবি এখন আর আমেরিকার হাতে নেই। সমুদ্রের নীরবতা ভেঙে যেদিন সেই আগুন জ্বলে উঠবে, সেদিন হয়তো অনুশোচনা করার মতো সময়টুকু পৃথিবীর হাতে থাকবে না। মানুষের ভুলে মানুষ শেষ হবে, এটা আমার কথা নয়, জ্ঞানী গুণীরা বলে গেছেন।